হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে টানা 15 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স করব, তার কারণ মাঝখানে আমাদের 300+ এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। 300+ টানা পুরো একেবারে জানুয়ারি মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত আমি 300 টানা একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম। এই চ্যানেলেই পেয়ে যাবে, ডব্লিউবি অল এক্সাম বলে যে ইউর স্টাডির একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেই পাবে, যেই চ্যানেলে এই ভিডিওটা দেখছো। তো সেখানেই তুমি এই ভিডিওটা পাবে অবশ্যই। পুরো রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড ভিডিও, এটা কিন্তু দেখবে, তাহলে পুরো ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তো এইটা এসছিল গত সপ্তাহে, সেই জন্য আমাদের উইকলিটা মিস গেছে। তো চিন্তার কোনো কারণ নেই ভাই, যত তারিখে লাস্ট করিয়েছিলাম আমি 14 তারিখ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। তো 14-র পরে 15 তারিখ, তো একেবারে 15ই নভেম্বর থেকে শুরু করে 30শে নভেম্বর পর্যন্ত এই টানা 15 দিনের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো এই ভিডিওর মধ্যে করব এমসিকিউর মাধ্যমে। এখানে কোনো টপিক বাদ যায়নি, যেগুলো আমি রেখেছি সেগুলোই হচ্ছে সাজেস্টিভ কোশ্চেন। এর মধ্যে আর কোনো প্রশ্ন কিন্তু তুমি বাদ দিও না ভাই, বাদ দিতে হবেও না, তার কারণ এগুলোই সাজেস্টিভ কোশ্চেন। তো এখানে সারা পুরো এই 15 দিনের মধ্যে যা তোমার হচ্ছে ন্যাশনাল নিউজ, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ, কোনো বই যদি পাবলিশ হয়ে থাকে, রিপোর্ট যদি পাবলিশ হয়ে থাকে, খেলাধুলা থেকে খবর, সব কটা এ টু জেড আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। তো চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে দেখাবো। প্রথম প্রশ্ন ক্লাস একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে, ঠিক আছে? দেখো প্রশ্ন নম্বর 1 কি বলছে। বলছে মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয় তারা একটা পোর্টাল লঞ্চ করেছে। তার মানে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা বলছে পোর্টাল থেকে। অ্যাপ আর পোর্টাল থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে ভাই, অ্যাপ অ্যান্ড পোর্টাল থেকে কোয়েশ্চেন আসছে। তো একটা পোর্টাল লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মন্ত্রিত্বটার নাম হচ্ছে মৎস্য এবং হচ্ছে পশুপালন ও হচ্ছে দুগ্ধ মন্ত্রণালয়। তারা যে পোর্টালটা লঞ্চ করে সেই পোর্টালটার নাম হচ্ছে অপশন নাম্বার এ, রি এল রি এলসি রি এলসি রাফট, ঠিক আছে? রি এলসি রাফট। তো এইটা হচ্ছে অপশন নাম্বার এতে রয়েছে। এই পোর্টালটা লঞ্চ করেছে। এটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হচ্ছে যে তোমার যত তোমার কি বলবো মৎস্য আহরণকারীরা রয়েছে তাদের একটা লাইসেন্সের দরকার পড়ে, যারা হচ্ছে তোমার সমুদ্রে তারা মাছ ধরে ওই যে ভেহিকলটা নিয়ে, ঠিক আছে? তো তার জন্য একটা লাইসেন্স, একটা পারমিশন নিতে হয়। তো এইটা এখন অনলাইনে হয়ে যাবে এই পোর্টালের মাধ্যমে। তো এই পোর্টালে চলে যাবে, ইয়ে করে পারমিশন নেবে, সাবমিট করবে, পারমিশন আসবে, তারপর হচ্ছে তারা। তাইতে কেন করা হয়েছে এই পোর্টালটা? করা হয়েছে এই কারণে যাতে টাইম ডিলে কম হয়, ফাস্ট কাজ হয়, স্বচ্ছতার সাথে কাজ হয়। তো সেই জন্য এটা করা হয়েছে। ভালো প্রশ্ন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো, এই যে দেখতে পাচ্ছ এই যে পোর্টালটার নাম দিয়েছে, বলছে পুরোটার নাম রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং অফ ফিশিং ক্রাফট। কি বললাম? রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং। তাহলে লাইসেন্সের কথা বলছিলাম আমি, লাইসেন্সিং অফ ফিশিং ক্রাফট। ক্রাফট মানে যেই ভেহিকলটাতে বা যেই এটাকে নৌকাটাতে করে যাবে সেইটা, ঠিক আছে? আর এটা চালু করেছে মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড হচ্ছে তোমার ডেয়ারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এই ডিপার্টমেন্ট চালু করেছে, খেয়াল রাখবে, খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। বলছে এখানে যে এশিয়ার হ্যাপিয়েস্ট সিটি, এশিয়ার সব থেকে সুখী শহর কোনটা 2025-এর রিপোর্ট অনুযায়ী। তাহলে রিপোর্ট থেকে কোয়েশ্চেন এটা বলছিলাম। তো এশিয়ার সব থেকে সুখী শহর হচ্ছে মুম্বাই। বলছে যারা আর কি স্টাডি করেছে, পরীক্ষকরা যারা হচ্ছে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেছে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছে, ম্যাক্সিমাম মানুষ বলেছে যে হ্যাঁ, মুম্বাইতে আমরা অনেক ফেসিলিটি পাই, অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা এখানে হ্যাপি আছি। তাই এশিয়ার মধ্যে, ভারতের মধ্যে নয়, এশিয়ার মধ্যে সব থেকে হ্যাপিয়েস্ট সিটি হচ্ছে মুম্বাই, ঠিক আছে? তো এরপরে দেখবো কোয়েশ্চেন নাম্বার 3। এই কোয়েশ্চেনটা একটা দুটো তিনটে স্টার, এতটা গুরুত্বপূর্ণ। প্রশ্নটা বলছে 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোথায় হয়েছে? কোথায় হয়েছে ভালো করে মনে রাখবে যে 2004 সাল থেকে গোয়াতেই হয়ে আসছে। তো এই বছরও গোয়াতেই হয়েছে। আর এইটা অর্গানাইজ করে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার NFDC, মানে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এরা এটা আয়োজন করে থাকে। গোয়াতে হয়েছে এই বছর। এই বছর টোটাল 81টা দেশের টোটাল হচ্ছে তোমার 240টি মুভি বা ফিল্ম দেখানো হবে। 240টা মুভি দেখানো হচ্ছে। আর এই বছর একটু ডিফারেন্ট ব্যাপারটা কি হচ্ছে, এই যে মানে তোমার কাছে স্টার্টিং সেরিমনি যেটা হয়, যে উৎসবের প্রথম দিন, সেইটা শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে হতো। এই বছর একটু আলাদা করা হয়েছে। এই বছর বলছে পানাজি ক্যাপিটাল। তো পানাজি শহরের রাস্তায় রাস্তায় কার্নিভাল বার করা হয়েছে, কার্নিভাল। তো কার্নিভালের মাধ্যমে হচ্ছে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আর এই বছর হচ্ছে তোমার 50 বছর পূর্ণ করার খুশিতে
তোমার হচ্ছে 50 বছর পূর্ণ করার খুশিতে কাকে সম্মান দেওয়া হবে একদম লাস্ট দিনে গিয়ে? রজনীকান্তকে। রজনীকান্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। রজনীকান্ত হচ্ছে এই বছর সম্মান পেতে চলেছে তার পুরোপুরি ফিল্ম ক্যারিয়ারের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে। আর যেইটা লাখ টাকার প্রশ্ন পরীক্ষায় এসে গেছে অলরেডি, মানে মনে করো প্রিন্টেড হয়ে গেছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই বছর হচ্ছে ফোকাস কান্ট্রি হচ্ছে জাপান। জাপানকে এবার হচ্ছে ফোকাস করবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়াতে, ঠিক আছে? আচ্ছা এই জায়গাটা মনে রাখবে, এটা কততম? 56তম 2025-এর, ঠিক আছে? চলো 56তম ফিল্ম ফেস্টিভ্যাল। নেক্সট কোয়েশ্চেন, জাপানের ওকিওয়ামা ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ লেটার্স, যেটাকে ডিলিট উপাধি বলা হয়, এইটা কে পেয়েছেন? আমাদের উনি পেয়েছেন, ঠিক আছে? কে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়া হয়েছে জাপানের তোমার হচ্ছে কি ওকিওয়ামা ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি, ডক্টরস অফ লেটার্স, সর্বোচ্চ পুরস্কার এটা একাডেমিক। প্রতি বছর বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় হচ্ছে 14ই নভেম্বর, যেদিন হচ্ছে আমাদের চিলড্রেন্স ডে, সেই দিন হচ্ছে বিশ্ব ডায়াবেটিস ডে পালন করা হচ্ছে। তারপরে 2025 সালের বিশ্ব ডায়াবেটিস ডে থিম কি ছিল এই বছর? এই বছরের থিম ছিল বলছে ডায়াবেটিস অ্যাক্রস লাইফ স্টেজ, ডায়াবেটিস অ্যাক্রস লাইফ স্টেজ, এইটা, ঠিক আছে? থিম ছিল এই বছরের এটা। সম্প্রতি 6টা নতুন প্রজাতির প্রজাপতি পাওয়া গেছে, এইটা কোথায় পাওয়া গেছে, কোন রাজ্যে? কটা পেয়েছে? টোটাল 6টা। কয়টা পেয়েছে? 6টা নতুন প্রজাপতি পেয়েছে, দেখতে পাচ্ছ 6টা নতুন প্রজাপতি পেয়েছে। এটা পাওয়া গেছে হচ্ছে নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে, নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে, ঠিক আছে? চলো নেক্সট, হুরন গ্লোবাল রিচ লিস্টের অনুযায়ী 2025 অনুযায়ী সব থেকে বিলিয়নিয়ার থাকা শহরের তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? বিলিয়নিয়ার ধনী ব্যক্তি, তো সব থেকে বেশি ধনী ব্যক্তির বিলিয়নিয়ার রয়েছে হচ্ছে অবভিয়াসলি নিউ ইয়র্ক শহরে, ইউএস এর। 2 নম্বরে হচ্ছে তোমার লন্ডনে রয়েছে সব থেকে, তারপরে হচ্ছে 3 নম্বরে রয়েছে হচ্ছে এইটা 3 নম্বর মুম্বাই আর সাংহাইয়ের মধ্যে একটা রয়েছে তোমার হচ্ছে টাই হয়ে গেছে। তো মুম্বাই 92 জন এবং হচ্ছে সাংহাইতেও 92 জন। তো কোনো কোনো রিপোর্টে দেখবে মুম্বাইকে 4-এ দেখাচ্ছে, সাংহাইকে 3-এ দেখাচ্ছে, আবার কোথাও কোথাও সাংহাইকে 3-এ মুম্বাইকে 4-এ দেখাচ্ছে। তো মোটামুটি দুটোই হচ্ছে তোমার 92 জন করে রয়েছে বিলিয়নিয়ার সংখ্যা, ঠিক আছে? তো 3 নম্বরে আমাদের মুম্বাইকে আমরা ধরতে পারি, 3 নম্বরে রয়েছে, আর সব থেকে বেশি রয়েছে নিউ ইয়র্ক শহরে, ঠিক আছে? চলো বলছে 18তম আরবান মোবিলিটি ইন্ডিয়া, যেটা হচ্ছে কনফারেন্স হয়েছে, একটা এক্সিবিশন হয়েছে একটা 2025 সালে। তো এক্সিবিশন এবং কনফারেন্সটা কোথায় হয়েছে? যেটা 18তম আরবান মোবিলিটি ইন্ডিয়া, এটা কোথায় হয়েছে? এটা গুরুগ্রামে হয়েছে। কোথায় হয়েছে এটা? গুরুগ্রাম, ঠিক আছে? গুরুগ্রামে হচ্ছে, হরিয়ানাতে। আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জয়ী প্রথম ভারতীয় পিস্তল শুটারকে, তিনি ব্রোঞ্জ পেয়েছেন। পদক জয়ী বলেছে তো কি না, ব্রোঞ্জ জয়ী, তার নাম হচ্ছে অনিশ ভানওয়ালা। তো অনিশ ভানওয়ালা, এই যে অনিশ ভানওয়ালা, তিনি হচ্ছেন ব্রোঞ্জ নিয়ে এসছেন। কি নিয়েছেন? ব্রোঞ্জ, ব্রোঞ্জ পদক নিয়ে এসছেন। আর এটা হয়েছে তোমার বাকুতে। কোথায় হয়েছে এটা? বাকুতে। বাকু বলে একটা জায়গা রয়েছে, সেখানে হয়েছে পিস্তল শুটিং। চলো তারপরে চলো 11 নম্বর বলছে স্টার মার্ক কোশ্চেন, স্টার মার্ক কোশ্চেন, ভালো প্রশ্ন। জিজ্ঞেস করছে ভারত ও শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া নাম হচ্ছে মিত্র শক্তি। এই যে মিত্র শক্তি, এটা বলছে ভারতের কোন রাজ্যে শুরু হয়েছে? ভারতের কোন রাজ্যে শুরু হয়েছে হচ্ছে মিত্র শক্তি? প্রথমত মনে রাখো ভারত ও শ্রীলঙ্কার, তো এইটা হচ্ছে কোথায় হয়েছে? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে। কোথায় হচ্ছে? কর্ণাটকে শুরু হয়েছে হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মিত্র শক্তি, ঠিক আছে? তো খেয়াল রাখবে এই কোশ্চেন্সগুলো। চলো 12 নম্বর বলছে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে কোন দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয়? কোশ্চেনটাতে স্টার দিতে হবে বাধ্য তুমি, তার কারণ গুরুত্বপূর্ণ। তো জনজাতি দিবস, তো এখান থেকে দুটো প্রশ্ন বেরোতে পারে। এক তো হচ্ছে জনজাতি দিবস কবে, কত সালে পালন করা, মানে কোন মাসে? তো মাস হচ্ছে নভেম্বর, ডেট হচ্ছে 15 তারিখ। তো নভেম্বরের 15 তারিখে জনজাতি দিবস পালন করা হচ্ছে। এবং এই জনজাতি দিবস কার জন্মদিন? একটা দ্বিতীয় প্রশ্ন হতে পারে, তখন বলবে তুমি বিরসা মুন্ডার জন্মদিন, ঠিক আছে? তো বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জনজাতি দিবস 15ই নভেম্বর। দেন 13 নম্বর আরেকটা ডে রিলেটেড প্রশ্ন, কি জিজ্ঞেস করছে? ন্যাশনাল প্রেস ডে, জাতীয় প্রেস দিবস কবে পালন করা হয়? জাতীয় প্রেস দিবস পালন করা হয় 15 নভেম্বরের পরে 16 তারিখে। তো 16 তারিখে এই যে দেখো 16ই নভেম্বর ন্যাশনাল প্রেস ডে পালন করা হয়, ঠিক আছে? তো এই দিন স্থাপিত হয়েছিল প্রেস
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কি? প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1966 এর 16ই নভেম্বর। তো সেই দিনটার জন্যই আমরা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, প্রেস কাউন্সিল মানে জাতীয় প্রেস দিবস পালন করে থাকি, ঠিক আছে। চলো, সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার বহুবিবাহ নিধন, মানে কোন রাজ্য বহুবিবাহ সম্পূর্ণভাবে পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে, বহু বিবাহ নিষিদ্ধ করে দিয়েছে? আসাম। অপশন নাম্বার ডি আনসার, অপশন নাম্বার ডি আসাম। আসাম ক্যাবিনেট অ্যাপ্রুভস দ্য বিল টু ব্যান পলিগ্যামি। পলিগ্যামি মানে একটাই পুরুষ একাধিক বিবাহ করছে, তো সেইটা হচ্ছে বহু বিবাহ। আসাম সরকার নিষিদ্ধ করে দিয়েছে একেবারে আইনিভাবে, বিধানসভায় পাশ হয়েছে বিল আসামের। মালাবার উপকূল কতগুলো স্টার দেবে? একটা, দুটো, তিনটে? খুব গুরুত্বপূর্ণ। বলছে যে হ্যাঁ, বলছে মালাবার 2025 এইটা একটা নৌ মহড়া। এটা একটা কি মহড়া? এটা একটা নৌ মহড়া। এই নৌ মহড়াটা ভারতের সাথে হয়, প্রশান্ত মহাসাগরে হয়েছে। প্রশান্ত মহাসাগরে তো কোথায় হয়েছে? উত্তরটা হবে গুয়ামে হয়েছে। তো মালাবার উপকূলে মানে মালাবার যে এক্সারসাইজ, নৌ এক্সারসাইজ, এটা 2025 সালে হয়েছে। আর এটা 4টে দেশের মধ্যে হয়। এক তো হচ্ছে ইউএসএ, দেন হচ্ছে ইন্ডিয়া, তারপরে হচ্ছে জাপান, জাপান এবং হচ্ছে অস্ট্রেলিয়া। এই 4টে দেশের মধ্যে মালাবার এক্সারসাইজ হয়ে থাকে। এটা একটা নৌমহড়া, এই বছরও হয়েছে প্রশান্ত মহাসাগরের গুয়ামে হয়েছে। গুয়াম বলে একটা জায়গা, সেখানে হয়েছে, ঠিক আছে। মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই 4টে দেশ হচ্ছে কোয়াড মেম্বার, ঠিক আছে। 4টে হচ্ছে কোয়াড মেম্বার। এরা কোয়াড মানে 4, যেটা 4 কে কোয়াড বলে। তো কোয়াড মেম্বার হচ্ছে, কোয়াড কান্ট্রি হচ্ছে এই 4টে। তো তাদের মধ্যেই এক্সারসাইজটা হয়ে থাকে প্রত্যেক বছর, নৌমহড়া এটা, ঠিক আছে, মালাবার এক্সারসাইজ। তারপরে আমরা 16 নম্বর প্রশ্ন দেখব। বলছে দিল্লির কোন স্টেডিয়ামটিকে স্পোর্টস সিটি হিসাবে পুনর্নির্মাণ করা হচ্ছে? তো উত্তর হবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম। জওহরলাল নেহেরু স্টেডিয়ামকে স্পোর্টস সিটি হিসেবে আয়োজন মানে স্পোর্টস সিটি হিসেবে তৈরি করবে, ঠিক আছে। এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আহমেদাবাদ শহরকে স্পোর্টস হাব হিসেবে উদ্বোধন করবে, আহমেদাবাদ শহরকে, ঠিক আছে। এইটাও কিন্তু ঘোষিত হয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়েছিলাম, ঠিক আছে। 17 নম্বর বলছে ডেটন পিস পিস প্রাইজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে 2025 ভারতীয় লেখক, যেটা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, কাকে দেয়া হয়েছে? কি প্রাইজটার নাম? প্রাইজটার নাম হচ্ছে ডেটন পিস প্রাইজ। এই যে পিস প্রাইজটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য দেওয়া হবে, একজন সাহিত্যিককে দেওয়া হয়েছে। এই সাহিত্যিকের নাম হচ্ছে অরুন্ধতী রয়। তো হবে না নিশ্চয়ই, বুঝতে পারছো। ঝুম্পা লাহিড়িও হবে না, বিক্রম শেঠও নয়। অপশন নাম্বার সি সালমান রুশদি। সালমান রুশদিকে দেয়া হচ্ছে ব্রিটেন থেকে ডেটন পিস প্রাইজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট 2025-এ, ঠিক আছে। সালমান রুশদি খুব বিখ্যাত একজন লেখক কিন্তু, ঠিক আছে। তো মনে রাখবে, ইম্পর্টেন্ট। চলো, জাতীয় মৃগী দিবস বা হচ্ছে তোমার এপিলেপসি ডে। তো ন্যাশনাল এপিলেপসি ডে বা হচ্ছে তোমার মৃগী ডে কবে পালন করা হয়? কবে না? 17ই নভেম্বর। তো ন্যাশনাল এপিলেপসি ডে হচ্ছে 17th নভেম্বরে পালন করা হয়, ঠিক আছে। প্রেস ডে একটু আগে জিজ্ঞেস করলাম, প্রেস ডে হচ্ছে 16 তারিখ নভেম্বর মাসের। নভেম্বর মাসের 16 তারিখ হচ্ছে প্রেস ডে। তারপরে কি বলে তোমার হচ্ছে ডায়াবেটিস ডে হচ্ছে 16 তারিখ, এই তোমার 14 তারিখ, 14ই নভেম্বর হচ্ছে ডায়াবেটিস ডে, ঠিক আছে। পরবর্তী বলছে সেকেন্ড হু ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোব সামিট। কি বলছে? যে হু এর দ্বারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোব সামিট, এটা হয়েছে কোথায়? কোথায় হতে পারে? সরকারি হচ্ছে নিউ দিল্লিতে। তো নিউ দিল্লিতে এই বছর ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট। তো এই গ্লোবাল সামিটটা আয়োজন করেছে হু, আর হয়েছে কোথায়? নিউ দিল্লিতে, ঠিক আছে। চলো, 2026-এ এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ কোন দেশ হোস্ট করতে চলেছে? 2026 সালে আর্চারি, আর্চারি মানে হচ্ছে তীরন্দাজিতে, তীরন্দাজিতে এশিয়ান ইউথ গেমসটা করবে হচ্ছে, হোস্ট করবে ইউএই, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে হতে চলেছে এই আর্চারির ইভেন্টটা, ঠিক আছে। চলো, তারপরে বলছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, তিনি হচ্ছেন, একটা সংস্থা আছে যাকে মিনিরত্ন মর্যাদা দিয়ে দিয়েছে। মিনিরত্ন আমাদের হচ্ছে কি মিনিরত্ন, তারপর হচ্ছে নবরত্ন, দেন হচ্ছে মহারত্ন। কোম্পানিকে আমরা ক্যাটাগরাইজ করি হচ্ছে তাদের আর্নিং এর উপরে। তো এখন নতুন করে একটা মিনিরত্ন ঘোষণা করা হয়েছে। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইবার যদি খুব ভালো করে একটু বিবেচনা করে দেখো, যে এইটার নাম হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। অপশন নাম্বার সি তে রয়েছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, যেটা বিশাখাপত্তনমে রয়েছে।
বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে রয়েছে, তার কারণ এই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড তোমার স্বাধীনতার আগেও তৈরি হয়েছিল। এখানে এখন বর্তমানে জাহাজ তৈরি হয়, কি জাহাজ না হচ্ছে যে আমাদের নেভিতে ব্যবহার হয় যেই জাহাজ, সেই শিপগুলো এখানটাতে বিল্ড হয়, তৈরি হয়। ঠিক আছে, তো HSL বলা হয় এটাকে, এটা এখন একটা মিনিরত্ন কোম্পানি হয়ে যাবে। কি কোম্পানি? মিনিরত্ন কোম্পানি। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন। বলছে এই যে সম্প্রতি রিচা ঘোষের নাম খুব শুনেছো তোমরা, তার কারণ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে সাউথ আফ্রিকাকে হারিয়ে ওয়েমেন্স টিম। তো এই ওয়েমেন্স টিমের উইকেট কিপার এবং হচ্ছে ব্যাটসম্যান রিচা ঘোষের নাম অনুসারে শিলিগুড়ি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। তার কারণ তার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, তার বাড়ি হচ্ছে কোথায়? শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে স্টেডিয়ামটার নাম আছে রিচা ঘোষের নামে ডেডিকেট করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন জিআই ট্যাগ রিলেটেড। আর তোমরা জানো জিআই ট্যাগ রিলেটেড প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ, যারা জানো তো দেখো, একজন স্টুডেন্ট আর কি পরীক্ষা দিয়ে এসছে, তাকে সে আমাকে রিপোর্ট করলো, আমাদের ব্যাচেরই স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট, সে বলছে যে আরআরবি গ্রুপ ডির একদম ফার্স্ট শিফটে এক্সাম দিয়ে এসেছি। ঠিক আছে, তো সেখানে জিএস এর জন্য যে 20টা নাম্বার রয়েছে সেখানে 17টা 15টা 17টা করে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই আসছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সেখানে বেশি আসছে, তাই বলছে যে ভাই সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে যাও, তার কারণ পরীক্ষার জন্য এগুলো কোশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট আসবে। সেই দেখো ক্যান্ডিডেট বেশি, কম্পিটিশন হাই হচ্ছে, কোশ্চেন কোথা থেকে করবে? সেই জিওগ্রাফি স্ট্র্যাটেজিকে আনবে কোত্থেকে কোশ্চেন্স? এত এত শিফটে পরীক্ষা হচ্ছে, তো এত এত শিফটের পরীক্ষাতে অত অত কোশ্চেন্স করতে হবে, তো বাইরের থেকে তো আনবে না। তো কারেন্ট অ্যাফেয়ার্স একমাত্র মাধ্যম যেখান থেকে হচ্ছে মানে তোমার কোশ্চেনের সম্ভার রয়েছে, এখানে কোনো তোমার ভান্ডার রয়েছে, কোনো অভাব নেই, যেখান থেকে ইচ্ছা তুমি কোশ্চেন্স দিতে পারো, দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে যেতে হবে যদি জিএসএম ম্যাক্সিমাম নাম্বার তোমাকে তুলতে হয়। তো যেমন এই কোশ্চেনটা বলছে জিআই ট্যাগ রিলেটেড, সিকিমের একটা জিআই ট্যাগ, একটা বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রটাকে জিআই বানানো হয়েছে, জিআই ট্যাগ দিয়েছে। জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, এটা দেওয়া হচ্ছে অপশন নাম্বার সি, থাংবুক এবং হচ্ছে পামটং পুলিট। ঠিক আছে, পামটং পুলিট এবং থাংবুক, এইটাকে এই দুটোকে হচ্ছে তোমার জিআই ট্যাগ দেওয়া হচ্ছে সিকিমের বাদ্যযন্ত্র। তো 24 নম্বর প্রশ্ন বলছে বিমস্টেকের দ্বারা ইন্ডিয়া মেরিন রিসার্চ নেটওয়ার্ক, ইন্ডিয়া মেরিন রিসার্চ নেটওয়ার্ক, এইটা অনুষ্ঠিত হয়েছে, এই কনফারেন্সটা হয়েছে কেরালার কোচিতে। তো কেরালার কোচিতে হয়েছে। দেখো বিমস্টেক এটা একটা রিজিওনাল গ্রুপ, যেই গ্রুপের মধ্যে 7টা দেশ রয়েছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এবং হচ্ছে থাইল্যান্ড, এই কটা দেশ রয়েছে বিমস্টেকের মধ্যে। তো এই বিমস্টেক একটা রিজিওনাল গ্রুপ, যেখানে হচ্ছে তোমার কোচিতে এই বছর ইন্ডিয়ার হচ্ছে কনফারেন্সটা হয়েছে। ঠিক আছে, চলো তারপরে বলছে 6তম ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড এই বছর কাকে দেয়া হয়েছে, কোন রাজ্য প্রথমে এসছে? তো ফার্স্ট ভারতীয় রাজ্য যারা হচ্ছে ওয়াটার অ্যাওয়ার্ড পেয়েছে, তো মহারাষ্ট্র অপশন নাম্বার ডি তে আছে, টিক করে চলে আসবে, মহারাষ্ট্র হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। এই বছর 2024-এর অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে 2025-এ, 6th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড। ঠিক আছে, দেন যে প্লেয়ার অফ দ্য মান্থ, আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ দেওয়া হয়, সেটা মেন্সেও দেয় উইমেন্সেও দেওয়া হয়। তো মেন্স এবং উইমেন্স দুটোই সাউথ আফ্রিকা থেকে হয়েছে, দুজনকেই। তো দক্ষিণ আফ্রিকা থেকে পেয়েছে এই বছর মেন্সে, তার নাম হচ্ছে সেনুরান মুথুস্বামী। এই যে সেনারান মুথুস্বামী, তাকে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার প্লেয়ার, অক্টোবর মাসের হচ্ছে প্লেয়ার অফ দ্য মান্থ। ঠিক আছে, আর যদি বলা হয় প্লেয়ার অফ দ্য মান্থ হচ্ছে অক্টোবরের ওয়েমেন খেলোয়াড় থেকে দক্ষিণ আফ্রিকারই ক্যাপ্টেন, ওয়েমেন টিমের ক্যাপ্টেন লরা ওলবার্ট। তো এই লরা ওলবার্ট হচ্ছে তোমার অক্টোবর মাসের আইসিসি দ্বারা নির্বাচিত হয়েছে প্লেয়ার অফ দ্য মান্থ ওয়েমেন ক্রিকেট থেকে। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। 28 নম্বর, ইসরো প্ল্যান করছে, ইসরো সায়েন্টিস্টরা প্ল্যান করছে যে মঙ্গলযান 2 করবে। তার কারণ মঙ্গলযান 1 যেটা হয়েছিল 2013 সালে, আমরা সফলভাবে মঙ্গলের কক্ষপথে স্যাটেলাইট প্রেরণ করতে পেরেছিলাম, ফার্স্ট চান্সে, হিস্ট্রি ছিল এটা। তো এবার মঙ্গলযান 2 মিশন আনছে কত সালের মধ্যে? ইসরো বলছে যে আমরা 30 সালের মধ্যে এটা করে দেবো। 30 সালের মধ্যে মঙ্গলযান 2 আসছে ভারতবর্ষের তরফ থেকে। 29 বলছে গ্রিন হাইড্রোজেন প্লান্ট, যেটা হচ্ছে জেএসডব্লিউ, এরা এই কোম্পানিটা করে থাকবে। তো এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে এই বছরের কর্ণাটক, মানে এই বছর বলছি তোমার হচ্ছে জেএসডব্লিউ এনার্জি গ্রিন হাইড্রোজেন কর্ণাটকে হবে। কোথায় হবে? কর্ণাটক। ঠিক আছে, পরবর্তী, ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপি, ভালো প্রশ্ন এটা, খুব ভালো প্রশ্ন। প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপি কোন প্রতিষ্ঠান উন্মোচন করেছে? কোয়ান্টাম ডায়মন্ডের জন্য হচ্ছে আইআইটি বম্বে, আইআইটি বম্বে এরা হচ্ছে এটা অর্গানাইজ করছে, নাম হচ্ছে কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপি। ঠিক আছে, আইআইটি বম্বে। তারপর বলছে 6তম
ভিনবেক্স 2025 যৌথ সেনা মহড়া, এটা ভারত এবং কোন দেশের মধ্যে রয়েছে? নাম দেখলেই তুমি বুঝতে পারবে। দেখো এই যে ভি, ভি ফর হচ্ছে ভিয়েতনাম, বি হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে? তো ভিয়েতনামের মধ্যে হচ্ছে এই তোমার সেনা মহড়াটা হতে চলেছে, কি নাম? ভিনবেক্স। তার মানে ভিয়েতনাম ইন্ডিয়া বাইল্যাটেরাল এক্সারসাইজ, ঠিক আছে? ভিয়েতনাম ইন্ডিয়া বাইল্যাটেরাল এক্সারসাইজ, নৌ এক্সারসাইজ, সেটা হচ্ছে 2025 সালে ভিয়েতনামের সাথে, ঠিক আছে? চলো তারপরের প্রশ্ন। 32 নম্বর বলছে ভারতের প্রথম মডার্ন রিভার ফেরি টার্মিনাল শুরু হচ্ছে। মডার্ন রিভার ফেরি টার্মিনাল এইটা প্রথমবারের জন্য শুরু হচ্ছে কোথায়? এটা কোথায় শুরু হচ্ছে? এটা শুরু হচ্ছে আসামের গুয়াহাটিতে। আসামের গুয়াহাটিতে ইন্ডিয়াস ফার্স্ট মডার্ন রিভার টার্মিনাল শুরু হচ্ছে। প্রায় 632 কোটি টাকা এই ভিশনটাতে খরচা হচ্ছে। আর আসামের ট্যুরিজমকে এটা হচ্ছে বুস্ট করবে। আসামের একটা তোমার উত্তর আসাম দক্ষিণ আসামের মধ্যে যোগাযোগের একটা প্রধান বাধা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তার কারণ ব্রহ্মপুত্র নদীকে বোঝা যায় না। বর্ষাকালে যেটা মানে তোমার হচ্ছে এমনি শুষ্ক সময়ে যেটা মনে করো 9 কিলোমিটারের, 9 কিলোমিটার, প্রায় 6 থেকে 8 কিলোমিটারের তোমার হচ্ছে তোমার চওড়া থাকে যেইটা, সেটাই হচ্ছে এক এক জায়গায় 24 কিলোমিটার, ম্যাক্সিমাম হচ্ছে 24 কিলোমিটার ডিস্টেন্স হয়েছে, এত বড় নদী। তো এই নদীটার জন্যই হচ্ছে উত্তর আসাম দক্ষিণ আসামের মধ্যে তোমার হচ্ছে এই হয় না। তো সেই জন্যই হচ্ছে তোমার এখানে একটা ফেরি, মডার্ন ফেরি সার্ভিস চালু করতে চলেছে। আর এটা নির্মলা সীতারামন করছেন, গুয়াহাটিতে করেছেন। ভালো, এটা এই তোমার ওদের যে কানেক্টিভিটি ওটাকে হচ্ছে বুস্ট করবে, ট্যুরিজমকে বুস্ট করবে আসামের। চলো তারপর, কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা করেছে? প্রত্যেকটা জেলার মধ্যে ছোট্ট একটা জেলা বৃদ্ধাশ্রম স্থাপন করবে, কোন রাজ্য করেছে? এটা এটা নাগাল্যান্ড করেছে, নাগাল্যান্ড, ঠিক আছে? এটা নাগাল্যান্ড এই উদ্যোগটা নিয়েছে যে নাগাল্যান্ডের প্রত্যেকটা জেলায় জেলায় বৃদ্ধাশ্রম থাকতেই হবে, মাস্ট। পরবর্তী প্রশ্ন বলছে 2029 সালে মহাকাশ অভিযানের জন্য ইউএস অ্যাস্ট্রোনট ট্রেনিং প্রোগ্রামের জন্য 17 বছর বয়সী ভারতীয় সিলেক্ট হলেন। ভালো প্রশ্ন এটা। তো এরকম ইউএস থেকে মানে হচ্ছে নাসা থেকে এই ধরনের হচ্ছে তোমার স্পেস টেকনোলজি সম্পর্কিত তোমার কি করে কোর্স করানো হয়, ঠিক আছে? সেই কোর্সের জন্য ভারতবর্ষের 17 বছর বয়সী একজন ব্যক্তি মানে একটা ছেলে, বাচ্চা ছেলে, সেই ছেলেটা হচ্ছে সিলেক্ট হয়েছে। তো ইউএস অ্যাস্ট্রোনট ট্রেনিং প্রোগ্রাম, প্রোগ্রামটার নাম কি? ইউএস অ্যাস্ট্রোনট ট্রেনিং। অ্যাস্ট্রোনটদের কিভাবে তোমার হচ্ছে ট্রেনিং করানো হবে সেইটা এখানে শেখানো হয়, যে অ্যাস্ট্রোনটদের কি করা উচিত, কি করা উচিত না, কি হয় স্পেসে। তো এই এক্সপিরিয়েন্সটা নিয়ে সে পরবর্তীকালে তোমার যে কোনো স্পেস এজেন্সি থেকে অ্যাস্ট্রোনট হিসেবে ইয়ে করতে পারে, ঠিক আছে? তো সেই ট্রেনিং এর জন্য ইয়ে হচ্ছে সিলেক্টেড হয়েছে তোমার কোভাল্লা রেড্ডি কোনচালা, কোভাল্লা রেড্ডি কোনচালা, ঠিক আছে? তারপরে চলো নেক্সট। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এখানে তোমার 2029 সালের মধ্যে এটা হবে, ঠিক আছে? 2029 সালের জন্য। পরবর্তী প্রশ্ন বলছে যে 2025-29-এর মধ্যে ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কাউন্সিলের জন্য কোন দেশ যোগদান করছে? কোন দেশ যোগদান করছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম? এই প্রোগ্রামে যোগদান করছে হচ্ছে ওমান। অপশন নাম্বার ডি তে রয়েছে ওমান যোগদান করছে ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কাউন্সিল, ঠিক আছে? আচ্ছা বেশ, চলো পরবর্তী প্রশ্ন। 36 নাম্বার বলছে রাজ্যব্যাপী সংশোধিত ভারত নেট স্কিম বাস্তবায়নে ভারতের প্রথম রাজ্য কোনটা? তাহলে নেট স্কিম কি বলছে? ভারত নেট, এই যে ভারত নেট স্কিমটাকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করেছে প্রথম রাজ্য হয়েছে পাঞ্জাব। কোন রাজ্য হয়েছে? পাঞ্জাব হচ্ছে এইটা। ভালো প্রশ্ন, কিন্তু এটা স্কিম রিলেটেড প্রশ্ন আসতে পারে। 37 নম্বর প্রশ্ন বলছে যে বিশ্ব শিশু দিবস বা ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালন করা হয় অপশন নাম্বার সি 20 নভেম্বর, 20 নভেম্বর পালন করা হচ্ছে বিশ্ব শিশু দিবস। যদি বলা হয় ভারতের শিশু দিবস কত সালে পালন করা হয় মানে কত তারিখে, তাহলে বলবে 14 নভেম্বর। 14 নভেম্বর হচ্ছে নেহরুর জন্মদিন, ঠিক আছে? সেই জন্য হচ্ছে 14 নভেম্বরটা ভারতের বা জাতীয় শিশু দিবস, কিন্তু এটা বলছে বিশ্ব শিশু দিবস ওই একই মাসে নভেম্বর মাসেই, কিন্তু এটা 20 তারিখে। তার কারণ হচ্ছে 1951 সালে একটা বিল এসেছিল ইউনাইটেড নেশনে বিল এসেছিল চাইল্ড যে হচ্ছে রাইটস, চিলড্রেনদের যে রাইট রয়েছে সেই রাইট রিলেটেড একটা বিল বা কনফারেন্স হয়েছিল, বিল আনা হয়েছিল। সেইটার জন্য হচ্ছে তোমার হচ্ছে 20 নভেম্বরটাকে বানানো হয়েছে বিশ্ব শিশু দিবস, ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করা হয়েছে। যদি চেনো ভালো করে, সেলিব্রিটি এখন ভালো করে, আমি তো অনেক দিন থেকেই চিনতাম, তোমরা হয়তো ওয়ার্ল্ড কাপের পরে দেখেছো। তো অপশন নাম্বার ডি শেফালি ভার্মা।
তো শেফালি ভার্মাকে হচ্ছে তোমার ঘোষণা করা হয়েছে হরিয়ানা রাজ্যের মহিলা কমিশনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঠিক আছে, ফেস ভ্যালুর জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি রিপোর্ট অনুযায়ী 2025 সালে অনুযায়ী যে 2024 সালে সব থেকে বেশি যক্ষা রোগীর সংখ্যা কোথায় দেখা গেছে? যক্ষা রোগী, যক্ষা কাদের হয়, কি রোগ যদি জিজ্ঞেস করে, যক্ষা বডির হিউম্যান বডিতে কোন পার্টে অ্যাটাক করে, তাহলে বলবে যক্ষা হচ্ছে একটা লাং ডিজিজ, মানে হচ্ছে আমাদের ফুসফুস জাতীয় রোগ, তাই না, রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করে, সেই জন্য হচ্ছে তোমার যক্ষা হয়ে থাকে, যেটাকে আমরা টিবি বলি, টিউবারকিউলোসিস। তো গ্লোবাল টিবি রিপোর্ট বেরিয়েছিল 2025 সালের জন্য। এই স্টাডিটাতে, এই রিপোর্টটাতে দেখা গেছে যে 2024-এ যে সব থেকে বেশি টিবি রোগে এফেক্টেড হয়েছে, যেই দেশে সব থেকে বেশি পলিউশন বেশি, যেই দেশে সব থেকে পলিউশন বেশি সেখানকার মানুষই হচ্ছে টিবি রোগে ভুগবে। 8 নম্বর ডিতে রয়েছে ভারতবর্ষ, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার। 40 নম্বর প্রশ্ন বলছে যে এক বাতে বারা, তো এক বাতে বারা শিরোনামে একটা গল্প সংকলন, এই সমগ্রটার জন্য হিন্দি চিলড্রেন্স লিটারেচার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2025 সালে কাকে? ইম্পর্টেন্ট, কাকে দেওয়া হচ্ছে এই অ্যাওয়ার্ডটা? এটা দেওয়া হচ্ছে সুশীল শুক্লাকে। তো সুশীল শুক্লা পেয়েছেন কি না হিন্দি চিলড্রেন্স লিটারেচার অ্যাওয়ার্ড, হিন্দি চিলড্রেন্স লিটারেচার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন্স। 41 নম্বর প্রশ্ন বলছে লাদাখে মুদনিয়ামা এয়ারবেস, একটা নতুন এয়ারবেস বানানো হয়েছে ভারতবর্ষে, তাও আবার কোথায়? লাদাখে, হাই অ্যালটিটিউডে। তো এত উচ্চতা, লাদাখের পাহাড়ের উচ্চতাতে বানানো হয়েছে একটা নতুন এয়ারবেস, যেখান থেকে প্লেন নামতে পারবে এবং টেক অফ করতে পারবে। আর এই এয়ারবেসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যত ভারী যত বড়ই প্লেন হোক না কেন এখানে হচ্ছে অবতরণ করতে পারবে এবং হচ্ছে উড্ডয়ন করতে পারবে। তো এই এয়ারবেস এমনকি C-17 গ্লোব মাস্টার, ঠিক আছে, তো C-17 গ্লোব মাস্টারের মতন বড় বড় হচ্ছে এই বিমানগুলো, যুদ্ধ বিমানটা ক্যারিতে ইয়ে করা হয়, অ্যাটাকিং বিমান নয়, এটা হচ্ছে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে মিলিটারি, মানে হচ্ছে তোমার বায়ুসেনা যে সাপোর্ট, সেই সাপোর্ট পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। তো এই C-17 বিশাল বড় আর কি তোমার আর কি প্লেনটা, তো সেই প্লেনও হচ্ছে এই এয়ারবেসে নামতে পারবে, নাম হচ্ছে মুদনিয়মা এয়ারবেস। এইটা উদ্বোধন করেছে হচ্ছে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। এই কোয়েশ্চেনটাই ঘুরিয়ে জিজ্ঞেস করবে যে ভারতীয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মুদনিয়মা এয়ারবেস কোথায় উদ্বোধন করেছে, তখন উত্তর দিতে হবে লাদাখে উদ্বোধন করেছে, ঠিক আছে, লাদাখে নতুন একটা এয়ারবেস হয়েছে আমাদের, দেখতে পাচ্ছ ছবি এখানে শিলান্যাস করা হচ্ছে। চলো তারপরে 42 নম্বর বলছে 22তম অল ইন্ডিয়া টিডিএস কনফারেন্স কোথায় হয়েছে? টিডিএস কনফারেন্স হয়েছে ভোপালে। কোথায় হয়েছে? ভোপালে হয়েছে টিডিএস কনফারেন্স, ঠিক আছে। আচ্ছা, 13ই নভেম্বর থেকে তোমার হচ্ছে শুরু হয়েছিল, এটা 13 থেকে 14 তারিখ মধ্যে হয়েছিল, তোমার হয়েছে ভোপালে, মধ্যপ্রদেশের। 43 ভালো প্রশ্ন, পরীক্ষার জন্য প্রশ্ন, এটা পরীক্ষার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে? বলছে যে হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা নাগাল্যান্ডের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, প্রধান ফেস্টিভ্যাল হচ্ছে হর্নবিল, কোথাকার? নাগাল্যান্ডের। তো এই 2025 সালে হর্নবিল হবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত, 10 দিন পর্যন্ত হয় হচ্ছে হর্নবিল। হর্নবিল হচ্ছে এই রাজ্যের একটা পাখি রয়েছে, নাম হচ্ছে হর্নবিল পাখি, সেই পাখির নাম অনুসারে ফেস্টিভ্যালটা হয়। তো এই ফেস্টিভ্যালে তাদের বলেছে যে কান্ট্রি পার্টনার হিসেবে কাকে মনোনীত করা হয়েছে, তো কান্ট্রি পার্টনার হিসেবে যুক্তরাজ্য বা ব্রিটেনকে মনোনীত করা হয়েছে। আর যদি জিজ্ঞেস করা হয় স্টেট পার্টনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, কোন রাজ্য হচ্ছে পার্টনার হয়েছে, তাহলে বলবে আসাম রাজ্য। আসামকে হচ্ছে নিযুক্ত করা হয়েছে তাদের স্টেট পার্টনার, কান্ট্রি পার্টনার হচ্ছে যুক্তরাজ্য, নাগাল্যান্ডের, ঠিক আছে, 2025-এর জন্য হর্নবিল ফেস্টিভ্যালে। পরের প্রশ্ন বলছে 2026-এর হকি যে ওয়ার্ল্ড কাপ হবে এটা যৌথভাবে দুটো দেশ আয়োজন করবে, সেই দুটো দেশের নাম কি? দুটো দেশের নাম হচ্ছে অপশন নাম্বার ডি, বেলজিয়াম এবং নেদারল্যান্ড। তো হকি ওয়ার্ল্ড কাপ এবার হতে চলেছে বেলজিয়ামে এবং নেদারল্যান্ডে 2026-এ, মানে নেক্সট ইয়ারে হচ্ছে সবার চোখ থাকবে হকি ওয়ার্ল্ড কাপের দিকে, ঠিক আছে। শুধু ক্রিকেট নয়, হকিকেও আমাদের হচ্ছে সাপোর্ট করতে হবে, আমাদেরই গেম, আমাদের মাথা উঁচু করেছিল এই হকি, তার কারণ কনজিকিউটিভ 6টা অলিম্পিক গোল্ড এবং টোটাল 8টা অলিম্পিক গোল্ড আমরা এখান থেকেই পেয়েছি, ঠিক আছে। 2026-এ হচ্ছে ওয়ার্ল্ড কাপের কথা হচ্ছে এটা। দেন দেখো কি বলছে, গুজরাটে ব্রহ্মশির নামক, গুজরাটে হবে প্রথমত, এইটা মনে রাখতো রাজ্যটার নাম কি, রাজ্যটার নাম হচ্ছে গুজরাট।
তো গুজরাটে আমাদের সামরিক বাহিনী মানে ইন্ডিয়ান আর্মি একটা মহড়া করবে, মানে কি এক্সারসাইজ করবে, এক্সারসাইজটার নাম দেওয়া হচ্ছে ব্রহ্মশির, শির মানে মাথা। এই ব্রহ্মশিরটা করবে কারা করবে, এটা কারা করবে, তোমার ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মি করবে, ঠিক আছে। একটু আগে তোমাদের যে গ্লোব মাস্টারের কথা বলছিলাম না, C-17 গ্লোব মাস্টার, বিশাল বড় প্লেন। এই যে প্লেনটা দেখতে পাচ্ছ কত বড়, এ দেখো পাখা দেখো, ডানা দেখো, এইটা অবতরণ এবং হচ্ছে ওঠার জন্য বিশাল বড় তোমার হচ্ছে জায়গা দরকার হয়, স্পেস দরকার পড়বে। সেখান থেকে তারা রানওয়েটা অনেক বেশি শক্তপোক্ত, অনেক লম্বা দরকার পড়ে, তবে গিয়ে এটা টেক অফ করতে পারে। আর এইটা অ্যাটাকিং বিমান ইয়ে নয়, এটা হচ্ছে অ্যাটাক করবে না, এখানে কোনো মিসাইল টিসাইল লাগানো থাকে না। এরা হচ্ছে যে দেখো আর্মি তাদের সাপোর্ট, এই যে এগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে হচ্ছে তোমার এই বিমানটা। তার কারণ এই বিমানটা হচ্ছে যদি বড় না হয় তাহলে বেশি মাল নিয়ে যেতে পারবে না, বেশি জনকে নিয়ে যেতে পারবে না। তো বেশি জন, বেশি হচ্ছে তোমার ইকুইপমেন্ট, বেশি মালপত্র নিয়ে যাওয়ার জন্য বড় দরকার পড়ে। এইটার নাম হচ্ছে C-17 গ্লোব মাস্টার। আর এইটা আমরা পারচেস করেছিলাম USA থেকে, ঠিক আছে, USA থেকে। তো এইটাই হচ্ছে ইয়ে, ঠিক আছে। চলো পরবর্তী 46 নাম্বার বলছে বিশ্ব টেলিভিশন দিবস কি না ওয়ার্ল্ড টেলিভিশন ডে কবে পালন করা হচ্ছে। ওয়ার্ল্ড টেলিভিশন ডে কবে পালন করা হয়? 21শে নভেম্বর। 21শে নভেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড টেলিভিশন ডে, ওয়ার্ল্ড টেলিভিশন ডে, ঠিক আছে, 21শে নভেম্বর। তারপর বলছে যে 2025-26-এর জন্য ব্লু ফ্ল্যাগ স্টেটাস, ব্লু ফ্ল্যাগ স্টেটাস ওড়িশার কোন দুটো সমুদ্র সৈকতকে দেয়া হয়েছে? আগে কিন্তু বুঝতে হবে, আমি আগের ক্লাস যদি কারা কেউ দেখে থাকো আমার রেগুলার স্টুডেন্ট, তারা জানো ব্লু ফ্ল্যাগ সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে। দেখো এখান থেকে আমার একটা কথা মনে আসলো, সেটা হচ্ছে আমরা গ্রুপ C আর D এর জন্য তোমার কোয়েশ্চেন্স করাচ্ছি সেট ওয়াইজ, সেট নাম্বার 1, সেট নাম্বার 2, এগুলো কিন্তু গেছে, ঠিক আছে। তো কিন্তু এইটা কিন্তু ভালো করে দেখবে, এই ভিডিওটা পার্ট বাই পার্ট। কিন্তু যদি তোমরা ম্যারাথন ক্লাস চাও তাহলে এই ভিডিওটা যেই চ্যানেলে দেখছো সেখানেই আমি 150টা কোয়েশ্চেন্সের 150টা MCQ প্লাস হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দীর্ঘ একটা 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাস করিয়েছি তোমাদের, পুরোপুরি টার্গেট করে। ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হচ্ছে আদার্স যেই সমস্ত এক্সামগুলো রয়েছে, রেল দাও যাই দাও না কেন, সব এক্সামকে টার্গেট করে আমি করিয়েছি। এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, অনেকে দেখেছে এবং হচ্ছে ভালো বলেছে। তো এখান থেকে তুমি প্রচুর ইনফরমেশন জানতে পারবে, প্রচুর ইনফরমেশন আমি দিয়েছি এক একটা কোশ্চেন বেসিসে। তো 150টারও বেশি তুমি কোশ্চেন্স পাবে এই জায়গাটাতে, ম্যারাথন ক্লাস, ঠিক আছে। এটা দেখে নিও, ওকে। তোমাদের বলবো তো ওইখানে আমি ব্লু ফ্ল্যাগ তোমাদের বলেছিলাম যে ব্লু ফ্ল্যাগ দেয়া হয় হচ্ছে যত পরিচ্ছন্ন তোমার বিচ রয়েছে, সামুদ্রিক বিচ, সেই সমুদ্র বিচগুলোকে পরিচ্ছন্নতার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়। তো এই বছর ওড়িশার দুটো বিচকে ঘোষণা করা হয়েছে, একটা হচ্ছে পুরী আর একটা হচ্ছে সোনাপুর। তো পুরী এবং সোনাপুরকে ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়েছে পরিচ্ছন্নতার জন্য। আর ভারতের মধ্যে প্রথম পেয়েছিল যেই বিচটা, তার নাম হচ্ছে চন্দ্রভাগা বিচ, চন্দ্রভাগা বিচ, ঠিক আছে। এই চন্দ্রভাগা বিচ হচ্ছে ওড়িশাতেই অবস্থিত, ভারতের প্রথম ব্লু ফ্ল্যাগ। তারপর বলছে ওয়ালমার্ট, সবাই চেনো, কেনাকাটি হয় এখান থেকে। ওয়ালমার্টের CEO হিসেবে নিযুক্ত করা হয়েছে জন ফার্নারকে, জন ফার্নারকে ওয়ালমার্টের CEO হিসেবে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার। পরবর্তী প্রশ্ন বলছে যে বিশ্বব্যাপী কততম বৃহত্তম পেটেন্ট ফাইলার হিসাবে উঠে এসছে ভারতবর্ষ। পেটেন্ট ফাইলার তোমরা জানো, কোনো কিছু যদি আবিষ্কার হয় তার মালিকানা থাকে, তো তার জন্য পেটেন্ট ফাইল করতে লাগে। তো পেটেন্ট ফাইল করার দিক থেকে ভারতবর্ষ বিশ্বের মধ্যে কত নম্বরে এসছে? উত্তর বলবে 6ষ্ঠতম স্থানে এসছে। তো 6 নম্বরে রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে আমরা পেটেন্ট ফাইলারের ক্ষেত্রে। তারপরের প্রশ্ন বলছে যে বলছে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়ে গেছে? কততম? 24তম। কি হয়েছে না এশিয়ার আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 সাল, এটা বাংলাদেশের ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের ঢাকাতে চ্যাম্পিয়নশিপ হয়েছে, বাংলাদেশের ঢাকাতে 24তম এশিয়ান আর্চারি মানে হচ্ছে তীরন্দাজি, ঠিক আছে। চলো তারপরে নেক্সট, ভারত কত মিটার গভীরে বিশ্বের ডিপেস্ট আন্ডার ওয়াটার রিসার্চ ল্যাব স্থাপন করতে চলেছে? দেখো ল্যাব তো বলবো না আমি, আমি কি বলবো এটাতে, এটা বলবো ভারত একটা সুন্দর কটা যান বানিয়েছে যেটাকে নাম দিয়েছে সমুদ্রযান। সেইটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানের 6000 মিটার গভীরতায় যাবে। 6000 মিটার মানে বুঝতে পারছো কত গভীরে, 6000 মিটারে। আলাদাই একটা চ্যালেঞ্জ। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে 6000 মিটার গভীরে যাবে। কিন্তু হঠাৎ করে 6000 মিটারে গভীরে যাওয়ার দরকার কি পড়লো? দরকার পড়লো হচ্ছে তোমার সমুদ্রের গভীরে
যে আমাদের হচ্ছে রিসোর্স রয়েছে সেইটাকে স্টাডি করবার জন্য, এনভায়রনমেন্ট কেমন হয় সেইটাকে স্টাডি করবার জন্য, বিভিন্ন ধরনের আলাদা আলাদা অ্যাসপেক্টস হয় সেগুলোকে সুন্দর করে পর্যবেক্ষণ করবার জন্য সায়েন্টিস্টদের পাঠানো হবে, তিনজনকে ওইটার মধ্যে বসানো হবে যানটার মধ্যে, তারপরে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হবে। তো প্রায় 6,000 মিটার গভীরে যাবে এটা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। চলো, ডিপ সি এক্সপ্লোরেশনের জন্য সম্প্রতি জিআই ট্যাগ পেলো হচ্ছে মধ্যপ্রদেশের একটা পণ্য, সেইটার নাম কি? মধ্যপ্রদেশের হচ্ছে এমেরাল্ড এবং হচ্ছে ডায়মন্ড, এমেরাল্ড ডায়মন্ড, মধ্যপ্রদেশের এমেরাল্ড ডায়মন্ডকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে সিকিমের পড়লাম দুটো বাদ্যযন্ত্র পেয়েছিল, এখন পড়ছে এমেরাল্ড ডায়মন্ড মধ্যপ্রদেশে, তাদেরকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। কিন্তু ভাই এই জিআই ট্যাগটা কি জিনিস? জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে ভৌগোলিকভাবে ইন্ডিকেশন, ভৌগোলিকভাবে নির্দেশ করা হচ্ছে যে এই ভৌগোলিক অঞ্চলে এই পণ্যটার গুরুত্ব অনেক বেশি, তার হচ্ছে ইয়ে রয়েছে, ঐতিহ্য রয়েছে একটা, তার ইম্পর্টেন্স রয়েছে। তো এইটার হচ্ছে ইম্পর্টেন্সের দিক থেকে এর একটা সার্টিফিকেট পাওয়া উচিত বা অ্যাওয়ার্ড পাওয়া উচিত, পুরস্কার পাওয়া উচিত। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্পেশাল কিছু পণ্য, সেটা খাদ্য হতে পারে, বস্ত্র হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, তাকে জিআই ট্যাগ বা জিআই সম্মান দেওয়া হয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের জন্য, ঠিক আছে। তো প্রথম পেয়েছিল হচ্ছে দার্জিলিং এর চা, প্রথম পেয়েছিল হচ্ছে দার্জিলিং টি, দার্জিলিং চা, এইটা হচ্ছে ভারতের ইতিহাসে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য, ঠিক আছে। রসগোল্লাও কিন্তু পেয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে যে 114 বছরে মারা গেছেন পদ্মশ্রী প্রাপিকা একজন, তিনি পরিবেশবিদ ছিলেন। প্রশ্নের মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে, প্রশ্নের মধ্যে থেকে উত্তর করতে হবে। তো পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে যে তার নাম হচ্ছে অপশন নাম্বার ডি, সাল্লু মারাদা থিম্মাক্কা। তিনি মারা গেছেন কত বছর বয়সে? উত্তর 114 বছর বয়সে। তিনি কোন ক্ষেত্রের সাথে সংযুক্ত ছিলেন? কবি ছিলেন, মানে হচ্ছে ক্লাসিক্যাল ডান্সার ছিলেন, নাকি হচ্ছে তোমার ফোক ডান্সার ছিলেন? উত্তর দেবে কি, তিনি ছিলেন হচ্ছে একজন পরিবেশবিদ ছিলেন, ঠিক আছে। 114 বছর বয়সে মারা গেছেন এবং তিনি দেশে ছিলেন না, তার কাজের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ভারত সরকারের কাছ থেকে, ঠিক আছে। তো মনে রাখবে সাল্লু মারাদা থিম্মাক্কা, তিনি হচ্ছে 114 বছর বয়সে মারা গেছেন। 55 বলছে ওয়ার্ল্ড অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক, এইটা হচ্ছে পালন করা হচ্ছে কত তারিখে, মানে কোন উইকে পালন করা হচ্ছে, কোন সপ্তাহে? তো এটা হচ্ছে অপশন নাম্বার ডি, সিতে রয়েছে 18 থেকে 24 তারিখের মধ্যে, 18 থেকে 24শে নভেম্বরের মধ্যে পালন করা হয়। 18 থেকে 24শে নভেম্বর হচ্ছে তোমার পালন করা হয় ওয়ার্ল্ড মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক, সপ্তাহ, ঠিক আছে, বিশেষ সপ্তাহ এটা। চলো পরের প্রশ্ন বলছে ভারতে 100% সাইবার ফ্রড রেসপন্সের রেটের দিক থেকে কোন পুলিশ সব থেকে এগিয়ে? কোন রাজ্যের পুলিশ এই যে সাইবার সিকিউরিটি বা সাইবার ফ্রড হয় তার প্রতি যে রিপোর্ট হয় সেই রিপোর্টটাতে তাড়াতাড়ি তারা হচ্ছে তারা কারবাই করে বা কার্যক্রম তারা নিয়ে আসে? তো অ্যাক্টিভ পুলিশ হচ্ছে অপশন নাম্বার ডি, বলছে গোয়া পুলিশ সব থেকে ফার্স্ট অ্যাকশন নেয় হচ্ছে তোমার সাইবার ফ্রড হলে, ঠিক আছে, গোয়া পুলিশ। ভালো প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ। বলছে গরুরা, এই যে গরুরা 2025 মানে 25 সালে, 2025 সালে হচ্ছে সেজন্য 25 লেখা রয়েছে। তো গরুরা এটা একটা দ্বিপাক্ষিক বিমান মহড়া, মানে হচ্ছে তোমার এটা এয়ারফোর্সের একটা এক্সারসাইজ হয়। তো এটা কোন দেশের মধ্যে হয়? এক তো হচ্ছে ভারত হয়, ভারতের সাথে হচ্ছে ফ্রান্স। তো ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে এয়ারের মানে হচ্ছে তোমার কি বলে বিমান মহড়া হয়েছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি নাম? গরুরা। অষ্টম হয়েছে এটা, কোথায় না এই বছর হচ্ছে 8, 2025 এডিশন হচ্ছে 8তম এডিশন, ওকে। চলো বেশ ভালো কথা। তারপরে বলছে 37তম মিটিং অন দ্য পার্টিস টু দ্য মন্ট্রিল প্রোটোকল, এই যে মন্ট্রিল প্রোটোকল এই যে হয়েছে এইটা বছর হচ্ছে তোমার 37তম বছর, এই বছরটা হচ্ছে তোমার 37th ইয়ার। এই বছরটা হয়েছে কোথায় হয়েছে? উত্তর দেবে কেনিয়ার নাইরোবিতে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে হয়েছে 3 থেকে 7ই নভেম্বর 2024। কি না মিটিং অফ দ্য পার্টিস টু দ্য মন্ট্রিল প্রোটোকল, ওই জন্য শর্ট করে লেখা রয়েছে MOP। চলো তারপর মিস ইউনিভার্স 2025 কে হয়েছে? তো মিস ইউনিভার্স 2025 কে হয়েছে এই বছর? যিনি হচ্ছেন কি নাম হচ্ছে ফতেমা বস্ক ফার্নান্দেজ। তাহলে কে হয়েছেন? ফতেমা বস্ক ফার্নান্দেজ, তিনি হয়েছেন 2025-এর মিস ইউনিভার্স। কোশ্চেনটা জিজ্ঞেস করছে তার বাড়ি কোথায়, কোন দেশের তিনি ব্যক্তি? তিনি হচ্ছেন মেক্সিকো। তো মেক্সিকান একজন মহিলা, তার নাম হচ্ছে ফাতিমা বস্ক ফার্নান্দেজ।
ফাতিমা বস্ক ফার্নান্দেস 2025 সালের মিস ইউনিভার্স জিতে নিয়েছেন। তোমাদের কাছে প্রশ্ন, আমি তোমাদের পড়িয়েছিলাম এই বছরই মিস ওয়ার্ল্ড 2025 কে হয়েছে, যেটা ইভেন্টটা হয়েছিল হায়দ্রাবাদে। ইভেন্টটা হয়েছে হায়দ্রাবাদে মিস ওয়ার্ল্ড কাকে নিযুক্ত করা হয়েছে? মিস ইউনিভার্স তো হচ্ছে এই ফার্নান্দেস হয়েছে। বলছে 2024-এর ইন্দিরা গান্ধী পিস প্রাইজ সম্মানিত হলেন চিলির প্রাক্তন রাষ্ট্রপতি, নাম কি? একটা, দুটো, তিনটে, চারটে, ডট ডট ডট, এতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটা বলছে যে চিলির প্রাক্তন রাষ্ট্রপতি, তাকে দেয়া হচ্ছে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2025-এরটা দেয়া হচ্ছে কাকে? দেয়া হচ্ছে মিশেল ব্যাচেলেটকে দেয়া হচ্ছে, যিনি হচ্ছেন চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন বলছে যে ইউনিসেফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর টাইপ কোয়েশ্চেন। ইউনিসেফ ইন্ডিয়া যার হেডকোয়ার্টার তোমার নিউ ইয়র্ক শহরে রয়েছে, তো ইউনিসেফের যেই ভাগটা আমাদের ইন্ডিয়াতে রয়েছে সেখানকার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছে, ছবি থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে কে, কীর্তি সুরেশ। কি সাউথ ইন্ডিয়ার বড় আর কি তোমার অ্যাক্ট্রেস, অপশন নাম্বার ডি তে রয়েছে কীর্তি সুরেশ, খুব আর কি পরিচিত একজন অ্যাক্ট্রেস, খুব ভালো দক্ষ হিরোইন সাউথের। তো ইউনিসেফ ইন্ডিয়া সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছে কীর্তি সুরেশকে। চলো তারপরে টেস্ট ক্রিকেটে 4000 রান কমপ্লিট করেছে, 3000-এর বেশি উইকেট নিয়েছে সেই চতুর্থ খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 63 নম্বর প্রশ্ন। 63 নম্বর কোশ্চেন বলছে যে থার্ড বা 3 নম্বর ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা কনফারেন্স কোথায় হয়েছে? বলো এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য? আমি বলবো অনেক অনেক ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এলো বলে কোশ্চেনটা। বলছে ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা কনফারেন্স এইবার হয়েছে ব্রাজিলের সাও পাওলোতে হয়েছে ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা কনফারেন্স। ঠিক আছে, চলো তারপরে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় ভারত প্রথম স্থানে উঠে এসেছে, কে না ইন্ডিয়া। মোট কটি পদক পেয়েছে? পদক সংখ্যা হচ্ছে আমাদের 10টা পদক পেয়েছি আমরা টোটাল। ঠিক আছে, টোটাল 10টা পেয়েছি আর্চারিতে। দেখতেই পাচ্ছ যে 1 নম্বরে রয়েছে তোমার র্যাঙ্কে, 1 নম্বরে রয়েছে কি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025, এশিয়ান আর্চারি 2025 র্যাঙ্ক 1। ঠিক আছে, র্যাঙ্ক 1-এ রয়েছে ইন্ডিয়া, ভালো পারফর্ম করছে এই বছর। 2025 সালে মেয়েদের যে যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য খুব ভালো একটা বছর গেছে, তাদের জন্য খুব ভালো বছর গেছে এটা। আমরা কবাডিতে ওয়ার্ল্ড কাপ জিতেছি, আমরা হচ্ছে যারা ব্লাইন্ড ওয়েমেন রয়েছে তাদের ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতেছি নেপালকে হারিয়ে, তারপরে হচ্ছে উইমেন্স ক্রিকেটে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, এবং হচ্ছে আর্চারিতে দেখো কত সুন্দর পারফর্ম করেছি। ঠিক আছে, তো ভালো একটা দিন গেছে, মানে বছর গেছে। পরবর্তী বলছে আসামে প্রথমত স্টেটটা মনে রাখবে, কতজন না 5 জনকে এমার্জিং অ্যাচিভারকে সন্স অফ দ্য সয়েল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সন্স অফ দ্য সয়েল, এই সন্স অফ দ্য সয়েল দিয়েছে কে? দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তিনি দিয়েছেন। ঠিক আছে, আগে তিনি হচ্ছে সিএম ছিলেন একটা সময়ের জন্য। চলো সর্বানন্দ সোনোয়ালের পরে আমরা যাই হচ্ছে অজয় ওয়ারিয়ার 2025। অজয় ওয়ারিয়ার 2025 নামে 8ম যৌথ সেনা মহড়া ভারত করেছে। ভারতের সাথে কে ছিল? ভারতের সাথে ছিল হচ্ছে অপশন নাম্বার ডি যুক্তরাজ্য, ইউকে। তো ইউকে এবং হচ্ছে তোমার ভারতের সাথে হচ্ছে অজয় ওয়ারিয়ার 2025 হয়েছে, যেটা 8তম এডিশন। কততম এডিশন? 8তম এডিশন যৌথ সেনা মহড়া। কি মহড়া? সেনা মহড়া। এটাও জিজ্ঞেস করে যেটা এয়ার ফোর্সের জন্য নাকি সেনা আর্মির জন্য নাকি নেভির জন্য, তো এটা সেনার জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে সম্প্রতি জিআই ট্যাগ পেল উত্তরপ্রদেশের 2টো পণ্য। তাহলে জিআই ট্যাগ পেয়েছে মধ্যপ্রদেশ থেকে, জিআই ট্যাগ পেয়েছে সিকিম থেকে, এবং জিআই ট্যাগ পেয়েছে উত্তরপ্রদেশের 2টো পণ্য। দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই যে অপশন নাম্বার কোথায় আছে? অপশন নাম্বার সি হবে মথুরার ড্রেস। এই যে দেখো মথুরার এই ধরনের ড্রেস খুব বিখ্যাত, মথুরার ড্রেস। এবং মিরাটের বিউগল, মিটার বলছে তোমার মিরাট হচ্ছে তোমার হচ্ছে উত্তরপ্রদেশের একদম নর্থের দিকে অবস্থিত একটা জায়গা। এই মিরাটের হচ্ছে বিউগল, এই যে বিউগলটা, এবং হচ্ছে তোমার মথুরার ড্রেস, এইটা হচ্ছে উত্তরপ্রদেশে জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন বলছে যে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে ক্লাস অফ 2026 মানে 2026-এ
কাকে নির্বাচন করা হয়েছে? দেখো, হল অফ ফেম এমন একটা জায়গা যেটা হচ্ছে প্রত্যেক খেলা থেকে তোমার একটা ফেম বানানো হয়, বা একটা তোমার সম্মান সূচক একটা জায়গা, যেখানে হচ্ছে বেস্ট প্লেয়াররা যারা হচ্ছে, যারা তার লাইফ জুড়ে হচ্ছে বেস্ট পারফরমেন্স দিয়ে এসছে, তাদের নাম ওখানে হচ্ছে কিছু সময়ের জন্য করা হয়, ইনক্লুড করা হয়। তো তো টেনিসের ক্ষেত্রে হচ্ছে তোমার রজার ফেডারার, কিংবদন্তি টেনিসের, এই টেনিসের কিংবদন্তি রজার ফেডারারকে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম হিসেবে ঘোষণা করেছে 2026-এ। যেমন এই বছর 2025-এ 4 জন ক্রিকেটারকে হল অফ দ্য ফেম দেওয়া হচ্ছে লন্ডনে। হল অফ দ্য ফেম ক্রিকেটারের কথা বলছি, তার মধ্যে একজন ইন্ডিয়ান ক্রিকেটার, নাম হচ্ছে MS ধোনি। MS ধোনিও হল অফ ফেমে গেছে, কিন্তু ক্রিকেটের লন্ডনে রয়েছে। ঠিক আছে, চলো তারপরে ফার্স্ট উইমেন্স ব্লাইন্ড T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত। ফার্স্ট এডিশন হচ্ছে এই বছরই ফার্স্ট এডিশন হচ্ছে, আর হোস্ট করেছে হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে, আমি এটাও পড়িয়েছিলাম তোমাদের। এবং ভারত জিতেছে নেপালকে হারিয়ে জিতেছে তোমার উইমেন্স ব্লাইন্ড T20 ওয়ার্ল্ড কাপ। তোমাদের কোয়েশ্চেন্স করছি, একটা কোয়েশ্চেনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে নেপালকে হারিয়ে জিতেছে, কিভাবে জিতেছে, কত উইকেটে জিতেছে, নাকি হচ্ছে কত রানে জিতেছে, একটুখানি অবশ্যই বলো। এবং ফাইনাল ভেন্যুটা বলে দিও, যে ফাইনাল ভেন্যু কোথায় হয়েছে, ফাইনাল খেলা কোথায় হয়েছে, ফাইনাল ইভেন্টটা কোন জায়গায় হয়েছে। ঠিক আছে, চলো বেশ ভালো কথা। পরবর্তী বলছে, দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য মুকুল রায়ের সদস্যপদ বাদ করে দিল কোন আদালত? তাহলে কোথা থেকে বাদ করেছে? পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে। তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে যদি বাদ করে, তাহলে নিশ্চয়ই দিল্লি হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্টের কোনো আসবে না। আসবে হয় সুপ্রিম কোর্ট হতে পারে, না হচ্ছে কলকাতা হাইকোর্ট। অপশন নাম্বার ডি, কলকাতা হাইকোর্ট। তো পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে বাদ হয়ে গেছে, কলকাতা হাইকোর্ট এটা রায় দিয়েছে। ভালো করে বুঝবে কি বলছে। বলছে যে দলত্যাগ বিরোধী আইন, এইটা থেকে হচ্ছে তোমার 1985 সালে 52তম একটা সংশোধনী হয়। ঠিক আছে, 52তম সংশোধনী হয়। আর এই 52তম সংশোধনী 1985-তে কি বলছে? বলছে অ্যান্টি ডিফেকশন ল, এই অ্যান্টি ডিফেকশন ল, এই বিলটা পাশ করানো হয়। তার মানে যারা মনে করে জিতলো এক দল থেকে, ইলেকশন হলো, সাধারণ মানুষ তাদের ভোট দিল তার সিম্বল থেকে, তিনি আবার জিতে গিয়ে মনে করো অন্য দলে চলে গেল। জিতলো এক দল থেকে, কিন্তু সদস্যপদ পরিবর্তন করে নিয়ে চলে গেল অন্য দলের হয়ে, তিনি হচ্ছে যাচ্ছেন হচ্ছে তোমার আইনসভাতে। তখন হচ্ছে জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা, সেই কারণের জন্যই হচ্ছে এই বিলটা আনা হয়েছে। যারা হচ্ছে দল ত্যাগ করবে তাদের বিরুদ্ধে এই মোশনটা চালানো হবে। ঠিক আছে, এটা 1985 থেকে চলে আসছে। আর এটা 10th শিডিউলের মধ্যে রয়েছে। আমাদের হচ্ছে 10th যে তপশিল রয়েছে, 10ম তপশিল, সেখানে রয়েছে। চলো পরবর্তী, নারী নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক দিবস কোন দিনটাকে পালন করা হচ্ছে? কোন দিনটাকে পালন করা হচ্ছে? বলছে নভেম্বরের 25 তারিখ। কত সাল? নভেম্বরের 25 তারিখ হচ্ছে তোমার পালন করা হয় নারী নির্যাতন বিরোধী বা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস। ইম্পর্টেন্ট কোশ্চেন হবে এটা, গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, থার্ড চাণক্য ডিফেন্স ডায়ালগ 2025, এটা হচ্ছে 3 নম্বর চাণক্য ডিফেন্স। কোথায় হতে চলেছে? চাণক্য ডিফেন্স ডায়ালগ হতে চলেছে নিউ দিল্লিতে। কোথায়? অপশন নাম্বার ডি, নিউ দিল্লিতে হবে। নিউ দিল্লিতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এগুলো পরীক্ষার জন্য সবকটাই। চলো তারপর বলছে 16তম গভর্নর অ্যাওয়ার্ড কে পেয়েছে? চিনতে পারছো? হলিউডের অভিনেতা, বিখ্যাত একজন অভিনেতা। যদি চিনতে পারো ভালো কথা, না চিনলে আমি চিনিয়ে দিচ্ছি। না, নাম হচ্ছে টম ক্রুজ। তো টম ক্রুজকে, হলিউডের বিখ্যাত অভিনেতা, তাকে 16তম গভর্নর অ্যাওয়ার্ড অস্কার প্রাইজ দেয়া হয়েছে। ঠিক আছে, উইমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 জিতলো ভারত কোন দেশকে পরাজিত করে? তাহলে এই বছরটা একটা ভালো বছর গেছে। আমরা ওয়ার্ল্ড ক্রিকেট উইমেন্স, তিনটেই কিন্তু উইমেন্স, ঠিক আছে, তিনটেই হচ্ছে মহিলারা, ভারতীয় মহিলারা। সেটা ক্রিকেটে সাউথ আফ্রিকা হারিয়ে জিতেছি ক্রিকেটে। তারপরে যদি বলো ক্রিকেটেই কিন্তু ব্লাইন্ড উইমেন্সরা, তারা হচ্ছে হারিয়েছে নেপালকে। এবং এখানে বলছে কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 উইমেন্সরা হারিয়েছে হচ্ছে চাইনিজ তাইপেইকে। তাইপেই, দেখো তাইওয়ান আছে না, তাইওয়ান, তাইওয়ান একটা আইল্যান্ড, এবার কান্ট্রি বলো বা চায়নার একটা বলো, তারা হচ্ছে এই গেমটাতে পার্টিসিপেট করতে। তো এই দলটাকে হারিয়ে, এই টিমটাকে হারিয়ে আমরা জিতেছি, চাইনিজ তাইপেইকে হারিয়ে। ভারতের সংবিধান দিবস, কনস্টিটিউশন ডে কবে পালন করা হয়? ভারতের কনস্টিটিউশন ডে পালন করা হচ্ছে, কবে পালন করা হবে? 1909,
1949-এর 26শে নভেম্বর কি হয়েছিল স্পেশাল? এই 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল, গৃহীত হয়েছিল ফাইনালি। তো সেই জন্য 26শে নভেম্বরটাকে আমরা সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে হিসেবে পালন করে থাকি, ঠিক আছে। আবার পরের বছর মানে 1950 সালে 26ই কিন্তু জানুয়ারি মাসে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম, কার্যকরণ করেছিলাম, এখানে সংবিধান গৃহীত হয় আর 26শে জানুয়ারিতে হচ্ছে কার্যকরী হয়, ঠিক আছে, কার্যকরী হয়। তো এই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি। কি পালন করি? আর্ট ডে, রিপাবলিক ডে। আর 26শে নভেম্বরটা আমরা গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে কনস্টিটিউশন ডে হিসেবে পালন করে থাকি 26শে নভেম্বর, ঠিক আছে। চলো তারপরে বলছে ট্রেড ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স পোর্টালে নিউ দিল্লিতে কে লঞ্চ করলো? এটা লঞ্চ করেছে পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল লঞ্চ করেছে তোমার ট্রেড ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স। ট্রেড ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স কে লঞ্চ করেছে? পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ঠিক আছে। চলো তারপরে ক্যাগ কোথায় সেন্টার অফ এক্সেলেন্স ফর দ্য ফিনান্সিয়াল অডিট স্থাপন করবে? ক্যাগ কোথায়, এই তোমার হচ্ছে ক্যাগ মানে হচ্ছে কন্ট্রোলার অডিটর জেনারেল, এ হচ্ছে কোথায় হচ্ছে স্থাপন করবে? সেন্টার অফ এক্সিলেন্স অফ ফিনান্সিয়াল অডিট, সেন্টার অফ এক্সিলেন্স ফর ফিনান্সিয়াল অডিট স্থাপন করতে চলেছে হায়দ্রাবাদে, তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদে স্থাপন করতে চলেছে, ঠিক আছে। তারপরের প্রশ্ন বলছে গ্লোবাল বিগ ক্যাট সামিট কোথায় হবে? স্টার, ভীষণ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। গ্লোবালি তোমার হচ্ছে ইন্টারন্যাশনালি বিগ ক্যাটস মানে হচ্ছে যত বিগ ক্যাটস রয়েছে, সেটা হচ্ছে তোমার টাইগার জাতীয়, যত টাইগার হোক, তারপর হচ্ছে চিতা হোক, জাগুয়ার হোক, তারপর হচ্ছে লায়ন হোক, এদেরকে বিগ ক্যাটস বলা হয়। তো বিগ ক্যাটসের যত শিকারী প্রাণীরা রয়েছে তাদের একটা হচ্ছে তোমার সামিট হয় গ্লোবালি, ইন্টারন্যাশনালি। এই 2026-এ হবে। কোথায় হবে? আমরা হোস্ট করব, নিউ দিল্লিতে হবে, নিউ দিল্লিতে হবে, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট, খুব 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 গুরুত্বপূর্ণ। চলো তারপরে সেভেন্থ কম্বো সিকিউরিটি কনক্লেভ, এইটা হচ্ছে তোমার মিটিংটা কোথায় হবে? এইটা হবেও নিউ দিল্লিতে, এটাও নিউ দিল্লি হবে। কি বলছে? সেভেন্থ কলম্বো সিকিউরিটি কনক্লেভ NSA মিটিং হচ্ছে তোমার নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এই কিউএস এরা হচ্ছে তোমার একটা সংস্থা। এই সংস্থাটা হচ্ছে যত ইউনিভার্সিটি রয়েছে তাদের হচ্ছে তোমার কি বলে লিস্ট বের করে যে কারা বেস্ট পারফরমেন্স দিচ্ছে বা কারা হচ্ছে বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 2026-এ ভারতের মধ্যে হচ্ছে প্রথম স্থানে রয়েছে হচ্ছে আইআইটি দিল্লি। ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি দিল্লি এই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর জন্য। তারপরে বলছে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশকে প্রধান নন ন্যাটো মিত্র, স্টার দাও কোশ্চেনটাকে, তারপর অন্য গল্প বলছি। ন্যাটো মেম্বার রয়েছে কতজন? 32 জন হচ্ছে ন্যাটো মেম্বার, ঠিক আছে। ন্যাটো হচ্ছে 1949 সালে স্থাপিত হয়েছিল, ব্রাসেলসে যার হেডকোয়ার্টার রয়েছে, ব্রাসেলসে হচ্ছে যার হেডকোয়ার্টার। তো বলছে যে নন ন্যাটো মিত্র মানে নন ন্যাটো, যারা হচ্ছে মনে করো ন্যাটোতে নেই কিন্তু ন্যাটো মেম্বারের বন্ধু দেশ। তো এটা হচ্ছে এই এলআই হিসেবে কাকে নিযুক্ত করেছে? অপশন নাম্বার ডি, সৌদি আরবকে। তার কারণ হচ্ছে সৌদি আরব আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক, আর এইটা করেই হচ্ছে ইউএসএ করেছে যে নন ন্যাটো দেশ, ন্যাটোর মধ্যে নেই কিন্তু ন্যাটো দেশের খুব ভালো বন্ধু দেশ। আমেরিকার বন্ধু মানে ন্যাটোর ভালো বন্ধু, ঠিক আছে। তো এই আর কি। চলো 82 2025 সালে TCSA অতিক্রম করে, আচ্ছা TCS যেন ধরো টাটা কনসালটেন্সি সার্ভিস, এই টাটা কনসালটেন্সি সার্ভিসে তোমরা এক্সাম তো দিতে গেছো নিশ্চয়ই। তো TCS কে অতিক্রম করে এখন তোমার হচ্ছে HDFC 1 নম্বরে চলে এসছে। 1 নম্বর হচ্ছে তোমার শীর্ষস্থানে এসছে মূল্যবান ব্র্যান্ড হিসাবে HDFC ব্যাংক চলে এসছে, ঠিক আছে। আর প্রাইভেট ব্যাংকের মধ্যে যত প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক রয়েছে, সেটা ICICI হোক, HDFC হোক, বন্ধন ব্যাংক হোক, এক্সিস ব্যাংক হোক, সবার মধ্যে সব থেকে বৃহত্তম ব্যাংক হচ্ছে HDFC, হচ্ছে সব থেকে বড় ব্যাংক, ঠিক আছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সাউথ ইন্ডিয়ান ন্যাচারাল ফার্মিং সামিট কোথায় হয়েছে? বলছে কোথায় হয়েছে? তামিলনাড়ুর কোয়েম্বাটুরে হয়েছে। কি হয়েছে? সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট। ন্যাচারাল ফার্মিং সামিট মানে হচ্ছে তোমার সারটার মানে
কি বলে রাসায়নিক সার প্রয়োগ না করে ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে যে ফার্মিং হয় তার জন্য একটা সামিট হয়েছে। এই সামিটটা হয়েছে কোয়েম্বাটোরে, তামিলনাড়ুতে। আর এইটা 2025 সালে কে হচ্ছে হোস্ট করে, না কে হচ্ছে উদ্বোধন করেছে, কে ছিলেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ছিলেন ওই অনুষ্ঠানটাতে। ভালো প্রশ্ন কিন্তু এটা, মনে তোমাকে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে সাউথ ইন্ডিয়ান ন্যাচারাল ফার্মিং সামিট 2025, নরেন্দ্র মোদী। সো থ্যাংক ইউ, ফাইনালি খতম হলো। তো যদি এই কোয়েশ্চেন্সগুলো ভালো লাগে, সিলেক্টিভ কোয়েশ্চেন্স, তাহলে লাইক করতে পারো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ। তো দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি। আর দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।